কিন্তু এই মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসির সাজা দেয়া হলো শেখ হাসিনাকে, অথচ আসলে শেখ হাসিনা ফাঁসির দড়িতে ঝুলবেন না, ঝুললেন মোহাম্মদ ইউনূস। কেন বলছে এই কথাটা, এখানে আলোচনা করব। এই যে রায়টি দেয়া হয়েছে গতকাল, এটা কেবল একটি বিচারিক সিদ্ধান্ত নয়, বরং এটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশেষত নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক সুনাম ও বিশ্বাসযোগ্যতার জন্য একটি, তার উপরে একটা মারাত্মক আঘাত। বলা বাহুল্য, এই রায় বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক ফাটল আরও চওড়া করবে এবং ইতিমধ্যে অর্থনীতি, আইন শৃঙ্খলা গোল্লায় যাওয়া, মবের দখলে যাওয়া বাংলাদেশকে যদি আরও ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয় এই রায়, কেউ অবাক হবে না। যদিও শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসনে রয়েছেন এবং রায় কার্যকর করা সম্ভব নয়, তবুও এই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক আইন ও ন্যায় বিচারের মৌলিক নীতিগুলোকে ভয়াবহভাবে লঙ্ঘন করেছে। কিভাবে সেটা একটু দেখি। কেন এই রায়কে প্রহসনের বিচার বলা হচ্ছে, আসুন সেই প্রশ্নে যাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়া ক্যাঙ্গারু কোর্ট বা প্রহসনের বিচারের সকল বৈশিষ্ট্য বহন করছে। কাকে বলা হয় প্রহসনের বিচার? তার মূল লক্ষণগুলো হলো রায় আগে থেকে নির্ধারিত থাকা, নিরপেক্ষতার অভাব, আইনি প্রতিনিধিত্বের অধিকার থেকে বঞ্চিত করা, প্রমাণ দমন করে দেওয়া, প্রমাণ নষ্ট করা এবং যথাযথ প্রক্রিয়ার লঙ্ঘন করা। এগুলো হচ্ছে প্রহসনের বিচারের লক্ষণ। শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত এই বিচার বা অবিচার বা বিচারহীনতার মানদণ্ডে পুরোপুরি খাপ খেয়ে যায়। প্রথমত, শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে বিচার করা হয়েছে। আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি অনুযায়ী অভিযুক্তের নিজের বিচারে উপস্থিত থাকার অধিকার রয়েছে। আন্তর্জাতিক দেওয়ানি ও রাজনৈতিক অধিকার চুক্তি ICCPR তার 14/3 14(3) ঘ ধারা স্পষ্টভাবে বলে যে প্রত্যেকে নিজের বিচারে উপস্থিত থাকার এবং ব্যক্তিগতভাবে নিজের পছন্দের আইনি সহায়তার মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে। যদিও ব্যতিক্রম পরিস্থিতিতে অনুপস্থিতিতে বিচার যায়, তাহলেও সেটা তখনই করা যায় যখন অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে বিচার এড়াচ্ছেন এবং তার অধিকারগুলো, অর্থাৎ ন্যায়িক বিচার, সম্পূর্ণ সঠিক বিচার পাওয়ার অধিকারগুলো সম্পূর্ণভাবে সংরক্ষিত থাকা সত্ত্বেও তিনি যখন গড় হাজির থাকেন অভিযুক্ত, তখন তার অনুপস্থিতিতে বিচার করা যায়। বলা বাহুল্য, এখানে বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনার ন্যায়িক অধিকার আদৌ রক্ষিত হয়নি এবং এটা একটা সুষ্ঠু ন্যায় বিচারের যে পক্ষে সেই রকম ব্যবস্থা সেখানে ছিল না। তো তার জন্যই আজকে এই অবস্থা, তিনি সেখানে যেতে পারেননি এবং এটা আগাগোড়া এই বিচার হচ্ছে প্রতিশোধ স্পৃহা থেকে তৈরি করা একটা বিচার প্রক্রিয়া। দ্বিতীয়ত, ট্রাইব্যুনালের বিচারকদের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। জাস্টিস মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে থাকা 3 সদস্যের প্যানেলের বিচারকরা সবাই রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বিরোধী, বিএনপি, জামাত এদের সাথে যুক্ত এবং তাদের সাথে প্রকাশ্যভাবে সম্পৃক্ত। প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনিও জামাতের লোক। এটা বিচারিক প্রক্রিয়ার নিরপেক্ষতার স্পষ্ট লঙ্ঘন। তৃতীয়ত, শেখ হাসিনাকে তার পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি। তিনি যাদেরকে নিয়োগ দিতে চেয়েছিলেন ঢাকার, তাদের সেই নিয়োগটা এগুলো গ্রহণ করা হয়নি। ট্রাইব্যুনাল রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনার জন্য একজন আইনজীবী নিযুক্ত করেছে। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান এইটার উদ্দেশ্য, এই উদ্বেগ প্রকাশ করেছেন যে একই আইনজীবী শেখ হাসিনা এবং তার সহ অভিযুক্ত আসাদুজ্জামান খান কামাল, এই দুজনকে প্রতিনিধিত্ব করছেন, যেটা করতে পারেন না। এটা স্বার্থের সংঘাতের একটা স্পষ্ট উদাহরণ। এটা কখনোই গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিতর্কিত ইতিহাস দিকে একবার দেখা যাক। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে। 2012 সালে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাইব্যুনালকে গভীরভাবে সমস্যাযুক্ত, ন্যায্য বিচারের মানদণ্ডের প্রশ্নে ভরা বলে অভিহিত করেছিল। সংস্থাটির এশিয়া বিভাগের পরিচালক ব্র্যাড অ্যাডামস, তিনি বলেছিলেন, যদি বাংলাদেশ সরকার চায় যে এই বিচারগুলো গুরুত্বের সাথে নেওয়া হোক, তাহলে অবশ্যই নিশ্চিত করতে হবে যে অভিযুক্তদের অধিকারগুলো সম্পূর্ণভাবে সম্মানিত হচ্ছে। এটা তার আমলের কথা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও ট্রাইব্যুনালের তীব্র সমালোচনা করেছিল এবং বলেছিল যে ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছে না। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে হাসিনার বিচার, ন্যায্য বিচার ও যথাযথ প্রক্রিয়ার মানদণ্ড মেনে হচ্ছে না। ইউরোপীয় ইউনিয়ন 2024 সালের নভেম্বরে আইসিটির আইন কাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন গত বছর এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে দ্রুত সংশোধনের আহ্বান জানিয়েছিল। ইউরোপিয়ান ইউনিয়ন জোর দিয়েছে যে আইনি প্রক্রিয়ার সকল পর্যায়ে যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করার গুরুত্ব রয়েছে। সবচেয়ে বড় কথা, 71-এর যুদ্ধ অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের ক্ষমতা বাড়িয়ে যেভাবে জুলাই আন্দোলনকে যুক্ত করেছে এই অনির্বাচিত সরকার, যখন সংসদ নেই দেশে
এই অন্তর্বর্তী সরকারের এই ক্ষমতা নেই, এই প্রক্রিয়াটি পুরো আইন বিরুদ্ধ। আন্তর্জাতিক ফৌজদারি আইনে অনুপস্থিতিতে বিচার নিরুৎসাহিত করা হয়। আন্তর্জাতিক ফৌজদারি আদালতের রোম সংবিধি স্পষ্টভাবে বলেছে যে অভিযুক্তকে বিচারের সময় উপস্থিত থাকতে হবে, তার সমস্ত রকমের ন্যায় বিচারের প্রক্রিয়া তার জন্য খোলা রাখতে হবে। যুগোস্লাভিয়া এবং রুয়ান্ডার জন্য আন্তর্জাতিক ফৌজদারি ট্রাইব্যুনালগুলো এবং সিয়েরা লিওনের বিশেষ আদালত সব জায়গাতে অনুপস্থিতিতে বিচার নিষিদ্ধ করেছে, যেটা বাংলাদেশে হলো। হিউম্যান রাইটস ওয়াচ স্পষ্টভাবে বলেছে যে অভিযুক্তের অনুপস্থিতি বিচার প্রক্রিয়াকে দুর্বল করে এবং অভিযুক্তের অধিকারকে ক্ষতিগ্রস্ত করে। আন্তর্জাতিক আইনের প্রবণতা হলো আসামিকে শারীরিকভাবে উপস্থিত থাকা এবং নিজের বিচারে অংশগ্রহণের জন্য যাবতীয় ন্যায় বিচারের অধিকার তাকে দিতে হবে। শেখ হাসিনার ক্ষেত্রে বলা হচ্ছে যে তিনি একটি সঠিক ট্রাইব্যুনালে তার অভিযোগকারীদের মুখোমুখি হতে ভয় পান না। শেখ হাসিনা নিজে বলেছেন, তিনি বলেছেন যেখানে প্রমাণ ন্যায্যভাবে পরীক্ষা করা যায়। তিনি অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করেছেন হেগের আন্তর্জাতিক ফৌজদারি আদালতে এই অভিযোগগুলো নিয়ে যেতে। সেখানে তিনি নিজে উপস্থিত থাকবেন এবং তার এই কথা প্রমাণ করে যে তিনি বিচার এড়াচ্ছেন না, বরং একটি ন্যায্য নিরপেক্ষ বিচার চাইছেন, যেটা বাংলাদেশের ওই আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালে হওয়া সম্ভব নয়। এবার আসি প্রতিশোধমূলক বিচার, এই কথাটা কেন বলা হচ্ছে? কারণ ন্যায় বিচার নয়, নেই এই বিষয়টিতে। এই বিচারে এই রায়ের সময় এবং পরিস্থিতি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে এটি ন্যায় বিচারের পরিবর্তে রাজনৈতিক প্রতিশোধের একটি হাতিয়ার। মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন শেখ হাসিনাকে শাস্তি দেওয়ার এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বলে ইউনূস ঘোষণা করেছেন। জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে 2024 সালের জুলাই আগস্টের সহিংসতায় 1400 জন নিহত হতে পারে। এই মৃত্যুগুলো নিঃসন্দেহে দুঃখজনক এবং জবাবদিহিতা প্রয়োজন, কিন্তু জবাবদিহিতা নেওয়ার জন্য অর্জনের জন্য আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোকে